আচ্ছা, আমাদের আজকের টপিকস অ্যাক্সেস মডিফায়ার্স ইন সি শার্প। অ্যাক্সেস মডিফায়ার সম্বন্ধে ধারণা আছে না সবার? হ্যাঁ, প্রথম থেকেই তো শুনে আসছি অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ, একদম এই প্রথম ক্লাস থেকে অ্যাক্সেস মডিফায়ার, তাই না? আজকে লাস্টের দিকে এসে অ্যাক্সেস মডিফায়ার। তো আপনাদের কি ধারণা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে? দু একজন বলেন দেখি। আমরা তো লাস্টের দিকে চলে আসছি। হ্যাঁ, সি শার্প, হ্যাঁ সি শার্প ক্লাসের লাস্টের দিকে আমরা চলে আসছি। তো এতদিনে যতগুলি ক্লাস করাইছি সবগুলি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, দ্যাট মিন্স সি শার্পে আপনার কনসেপ্ট অনেক ভালো। আসলে বোঝা গেছে ব্যাপারটা হয়েছে কি, ধরে রাখাটা হয়েছে ফ্যাক্টর। ধরে রাখতে হলে তো প্র্যাকটিসটা করতে হয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, কিন্তু সেইটা তো পারা যায় নাই। বোঝা গেছে ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে ধরে রাখাটা আর কি অতটা ইজি হয় নাই, মানে প্র্যাকটিসটা ওইভাবে হয় নাই। হ্যাঁ, আমি এটাই আপনাদের বলছি, দেখেন মনে আছে কি না, আমি বলছি যে আমি একটা ক্লাস করাবো, সাথে সাথে যদি ওইটারে আপনি ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে এটা খুব ভালো হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে ঠিক আছে আমি কিছুদিন পরে করব, তাইলে ওইটা কালের গর্ভে হারায় যাবে। পরে হারায় গেলে যদি কাছাকাছি থাকে তাহলে তো খুঁজে পাবেন, যদি হারাইতে হারাইতে অনেক দূর পর্যন্ত চলে যায়, দেখা গেছে এর মধ্যে আরো 2-3টা ক্লাস হয়ে গেল, তখন আপনি পিছনেরটা দেখবেন না সামনেরটা দেখবেন। সেটাই। আবার দেখা গেছে যে একটা ক্লাস আপনি হয়তো দেখতেই পারেন নাই, ওই ক্লাস যতদূর করছেন অত দূরই, এরপরে আর এটা দেখা হয় নাই। তো অনেকদিন পর যখন দেখবেন তখন আপনার কাছে আবার নতুন লাগবে এটা। তো ঠিক আছে, করার কিছু নাই। তো এখন তো আসলে আমরা সবাই এই লেভেলের লোক, এখন তো আর স্টুডেন্ট লেভেলের লোক না বেসিক্যালি, ওইভাবে তো সময়টা বের করা মুশকিল হয়ে যায়। তো যতটুকু হয় আর কি। আপনাদের জন্য আসার কথা হচ্ছে যে এই ভিডিওগুলো যেহেতু আপনারা দেখছেন, একবার ক্লাসটা করছেন, ভিডিওটা আরেকবার দেখলে আপনাদের ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা ধরেন কর্মক্ষেত্রে গিয়ে যদি মনে করি যে না এই তো এরকম একটা সাইদির ভাই কথা তো বলছি, তখন ভিডিওটা খুঁজে হইলেও বের করে দেখা যাবে যে এখান থেকে কিছু একটা পাওয়া যাবে। এই আর তো এটা একটা ইয়ার কি মানে সুবিধা, রেকর্ডটা থাকলে এটা একটা সুবিধা। তো শুরু করি অ্যাক্সেস মডিফায়ার। আচ্ছা, there are 5 different access modifiers in C sharp. C sharp এ 5টা access modifier আছে। কি কি? প্রাইভেট, প্রটেক্টেড ইন্টারনাল আর হচ্ছে পাবলিক। তো আমরা প্রাইভেট আর পাবলিকের সাথে বেশি পরিচিত, তাই না? পরিচিত, হ্যাঁ। আর ইন্টারনালের সাথে কিছুটা পরিচিত, আর প্রটেক্টেড ইন্টারনাল এগুলির ব্যবহার খুব কম হয়। তো আমরা সবগুলি সম্বন্ধেই জানবো। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রাইভেট, পাবলিক এন্ড প্রটেক্টেড, এই তিনটা সম্বন্ধে জানবো। প্রাইভেট মেম্বার্স আর অ্যাভেলেবল অনলি ইন দ্য কন্টেইনিং টাইপ। টাইপ কি এটা জানা আছে আপনাদের? এই যে গত ক্লাসে বলছিলেন যে নেম স্পেসের আন্ডারে যে জিনিসগুলো আছে সেগুলোই হলো টাইপ, এবং তার আন্ডারে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে টাইপ মেম্বার, তাই না? ক্লাস, ইন্টারফেস, ইনাম, ডেলিগেট এরা হচ্ছে টাইপ, এগুলো টাইপ। আর মেথড এগুলো মেম্বার, তারপর কনস্ট্রাক্টর এগুলো মেম্বার। এরা হচ্ছে টাইপ মেম্বার, ঠিক আছে? Private members are available only within the containing type. Containing type বলতে বোঝানো হচ্ছে ক্লাস, ইন্টারফেস, ইনাম, ডেলিগেটস এরা হচ্ছে টাইপ। আর কন্টেইনিং টাইপ বলতে ওই টাইপ যেগুলিকে হোল্ড করে আর কি। আপনার টাইপের মধ্যে প্রাইভেট কথাটা থাকবে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা বুঝাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো টাইপের মধ্যে কি থাকতে পারে? টাইপের মধ্যে থাকতে পারে আপনার প্রপার্টিজ, মেথড, এগুলি থাকতে পারে আর কি, কনস্ট্রাক্টর থাকতে পারে। এরা হচ্ছে টাইপ মেম্বার। এবং কোন টাইপ মেম্বার যদি
টাইপ মেম্বারের অ্যাক্সেস মডিফায়ার যদি প্রাইভেট হয় তাহলে ওই টাইপ মেম্বারটাকে ওই টাইপের আন্ডারে, দ্যাট মিন্স যদি ক্লাস হয় তাহলে ওই ক্লাসের মধ্যে আপনি পাবেন, এই ক্লাসের বাইরে এটা অ্যাক্সেস করতে পারবেন না। বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে না। না, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। whereas public members are available anywhere, there is no restriction। কথাটা একটু খেয়াল করেন ভালো করে। পাবলিক যদি কোনো মেম্বারের অ্যাক্সেস মডিফায়ার হয় পাবলিক, তাইলে এটার মধ্যে আর কোনো রেস্ট্রিকশনই থাকবে না। এটারে আপনার যে কোনো লেভেল থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো লেভেল থেকে। সোজা কথা, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন পাবলিকের ক্ষেত্রে। এখন সেই লেভেলটা যে কতটুকু পর্যন্ত যাইতে পারে সেটা আমরা সামনে দেখব। ব্যাপারটা এমন না যে আমি ক্লাসের বাইরে আরেকটা ক্লাস থেকে পাইলাম এইটুকুই, তাও না, এর বাইরেও আরো এরিয়া আছে। হ্যাঁ জি, কথাটা আরেকবার একটু বলেন, শেষের কথাটা। মানে একটা ক্লাসের মধ্যে আমি ডিক্লেয়ার করলাম পাবলিক, তাহলে সেটা কি অন্য ক্লাস থেকে পাবো? অন্য ক্লাস থেকে তো অবশ্যই পাবেন, হ্যাঁ, অন্য ক্লাস থেকে অবশ্যই পাবেন, ইভেন তার বাইরে থেকেও পাবেন। আচ্ছা, তার বাইরে থেকেও পাবো। অন্য, তার বাইরে হইতে পারে যে অন্য নেম স্পেস। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা আমি সেটা সামনে আলোচনা করতেছি। এই হলো আপনার প্রাইভেট আর পাবলিকের বিষয়টা গেল। সো প্রাইভেট আর পাবলিক নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, বুঝা গেল। বোঝা গেল। এখন আমরা দেখব হচ্ছে প্রোটেক্টেড। Protected members are available within the containing type and to the type that derive from the containing type। এটা হচ্ছে প্রাইভেটের থেকে এটার অ্যাক্সেসটা একটু বেশি, মানে রেস্ট্রিকশনের দিক থেকে চিন্তা করলে প্রাইভেটের পরের অবস্থানটা হচ্ছে প্রোটেক্টেড। এটা উইথিন টাইপ, মানে ওই ক্লাস যদি ক্লাস হয় টাইপটা, তাহলে ওই ক্লাসের বাইরে আপনি পাবেন না, ওই ক্লাসের বাইরে পাবেন না। এবং আরেকটা জায়গায় পাবেন শুধু, সেটা হচ্ছে ওই ক্লাসটাকে যদি কোনো ক্লাস থেকে আপনি ইনহেরিট করেন, এটাই ভাই। তাহলে ওই ড্রাইভ ক্লাস থেকে পাবেন। তো দুইটা জায়গা থেকে আপনি পাচ্ছেন, ওই ক্লাস থেকে পাচ্ছেন এবং ওই ক্লাসটাকে যদি কেউ ইনহেরিট করে, দ্যাট মিন্স ড্রাইভ ক্লাস থেকে পাচ্ছেন। সো প্রাইভেট মানে হচ্ছে উইথিন ক্লাস বা উইথিন টাইপ। ক্লাস হোক, ইন্টারফেস হোক, ইনাম হোক, যাই হোক, উইথিন টাইপ মানে ওই রেস্ট্রিকশন ওই ক্লাস বা ইন্টারফেসের বাইরে আপনি পাবেন না, সেটা হচ্ছে প্রাইভেট। আর প্রোটেক্টেড এর ক্ষেত্রে ওই ক্লাসের বাইরে পাবেন না, ঠিক আছে, কিন্তু ওই ক্লাসটাকে যদি আবার কেউ ইনহেরিট করে তাহলে সেখান থেকে পাওয়া যাবে, এটা হচ্ছে প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড এর বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। প্রাইভেট আর প্রোটেক্টেড এর মধ্যে সামান্য তফাৎ আছে, এইটুকু। আমার নিচে একটা টেবিল দেখতেছেন, টেবিলের প্রথম যে কলামটা সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার নেমগুলি আছে, আর সেকেন্ড কলামে অ্যাক্সেসিবিলিটি, সেটা নিয়ে ডিসক্রাইব করা হয়েছে। তো ফার্স্ট রোতে হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেটের অ্যাক্সেসিবিলিটি হচ্ছে অনলি উইথিন দা কন্টেনিং ক্লাস বা টাইপ। টাইপ বলতে এটা ইন্টারফেস হতে পারে, এটা হতে পারে ক্লাস, এটা ইনাম হতে পারে, ডেলিগেট হতে পারে, এগুলো। সো উইথিন দা টাইপ বা উইথিন দা ক্লাস, ক্লাসের বাইরে আপনি চাইলেও এটা পাবেন না। এই হচ্ছে প্রাইভেট রেস্ট্রিকশন বা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার। এরপরে হচ্ছে পাবলিক। পাবলিক মানে হচ্ছে নো রেস্ট্রিকশন, ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার। মানে আপনার অ্যাপ্লিকেশনে একটা সলিউশনের মধ্যে হয়তো একাধিক অ্যাপ্লিকেশন থাকতে পারে, ক্লাস লাইব্রেরি থাকতে পারে, আপনি যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, হ্যাঁ, পাবলিক হইলে। এগুলি আমরা সামনে আর একটু ডিটেলস দেখব। এরপরে হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে হচ্ছে উইথিন দা কন্টেইনিং টাইপ and the type derived from the containing type। উইথিন দা কন্টেইনিং টাইপ মানে যদি এটা ক্লাস হয় তাহলে ওই ক্লাস থেকে পাবেন, এবং ওই ক্লাসটাকে যদি কেউ ড্রাইভ করে সেখান থেকে পাবেন। এখন এই বিষয়গুলি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি।
এটা প্রপার্টিজ ক্রিয়েট করি স্ট্রিং নেম দেই নেম এটাই প্রপার্টিজ ক্রিয়েট করি অ্যাড্রেস এইখানে আচ্ছা অনেক আচ্ছা এটা আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা প্রোগ্রাম যেভাবে সাজাই আমরা সাজাইলাম একটু রান করে দেখি নিউ নেম নিউ অ্যাড্রেস দুইটাই অ্যাক্সেস করতে পারলাম আমরা হ্যাঁ দুইটা আলাদা আলাদা ক্লাস এবং এইখানে আমার মেম্বারগুলি দেখেন দুইটাই পাবলিক সব পাবলিক যার কারণে আমার অ্যাক্সেস নিয়ে কোনো সমস্যা নেই এখন আমি এগুলোরে প্রাইভেট করে দেই প্রাইভেট ওই যে উপরে লাল হয়ে গেছে পাচ্ছি না হবে না মানে টাইপের বাইরে চলে গেছে হ্যাঁ এই যে টাইপ ক্লাস একটা টাইপ ক্লাস বি এটাও একটা টাইপ দ্যাট মিন্স টাইপের বাইরে চলে গেছে দেখেন এরা কিন্তু একই নেম স্পেসের মধ্যে আছে এটা হচ্ছে আমার নেম স্পেস নেম এই নেম স্পেসের শুরু কিন্তু এখানে শেষ এখানে দ্যাট মিন্স সেম নেম স্পেসের মধ্যে আছি আমরা তারপরেও কি হইলো আমি পাচ্ছি না দ্যাট মিন্স প্রাইভেট রেস্ট্রিকশন হচ্ছে ম্যাক্সিমাম রেস্ট্রিকশন অনলি উইথিন দ্য ক্লাস এই যে প্রাইভেট মেম্বারস আর অ্যাভেলেবল অনলি উইথিন দ্য কন্টেনিং টাইপ এটা অনলি উইথিন দ্য কন্টেনিং টাইপ আর পাবলিকের ক্ষেত্রে whereas public members are available anywhere there is no restriction তো পাবলিকটা এখান থেকে তো পাইছি আরো বাইরে থেকেও পাবে সেটা আমরা পরে দেখবো এখন প্রাইভেটটা দেখলাম আর এখন আমরা দেখবো হচ্ছে protected members are available within the containing type and to the type that derive from the containing type এখন আমরা যেটা করব
আচ্ছা এটা ক্লাস 8 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে হচ্ছে ক্লাস ডি একটা মেথড ক্রিয়েট করি। আমরা এখান থেকে আইডিটা প্রিন্ট করার চেষ্টা করি। তো এটা এখন পাবলিক আছে, আমি এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করলাম এবং অ্যাক্সেস হয়েছে, কোনো সমস্যা হয় নাই। এখন আমি এটারে প্রোটেক্টেড করে দিই। আচ্ছা, প্রোটেক্টেড করার পরও দেখেন অ্যাক্সেস হয়েছে, কোনো এরর আসে নাই। দ্যাট মিনস আমি অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমি এই ক্লাস থেকে দেখি, এখান থেকে ক্লাস এ এর একটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখান থেকে এটা পাওয়া যাচ্ছে না। মানে কি ওই যে ক্লাসের আগে পাবলিক দিয়েছেন, মানে পাবলিক ক্লাস বি থেকে পাইলাম, মানে কি ওইটা ক্লাস এর আগে পাবলিক বলার কারণে? এইটুকু পর্যন্ত ঠিক আছে, আমি এটা প্রোটেক্টেড দিছি, এটা এখান থেকেই পাবো আমি, কারণ হচ্ছে এই ক্লাসটাকে এই ক্লাস থেকে ইনহেরিট করা হয়েছে। ইনহেরিট করা হয়েছে, হ্যাঁ। কিন্তু এইখান থেকে আমি পাচ্ছি না, কারণ এটা আবার যদি আমি পাবলিক করে দেই, এখন কিন্তু চলে গেছে। মানে এখানে আমাদের ডিফারেন্সটা ক্লিয়ার হইল যে প্রোটেক্টেড থাকলে আমি এই ক্লাসটাকে যে ইনহেরিট করবে, দ্যাট মিন্স ডিরাইভ ক্লাস থেকে আমি পাইলাম। আচ্ছা, কিন্তু অন্য ক্লাস থেকে, প্রোগ্রাম ক্লাস থেকে আমি পাইলাম না, কারণ হচ্ছে এটা প্রোটেক্টেড অবস্থায় আছে। বন্ধ করে দিই একটু। ইনহেরিটার করলাম না। হ্যাঁ, এখন পাচ্ছি, এখন তো পাওয়ার কথা না। পাচ্ছি না, হ্যাঁ, এই যে রেড ইয়ে চলে আসছে, পাওয়ার কথাও তো না। হ্যাঁ, পাওয়ার তো কথা না, পাবো না, কারণ কনসেপ্ট অনুযায়ী হচ্ছে আমরা ড্রাইভ ক্লাস থেকেই পাবো, তো যেহেতু ড্রাইভ করি নাই, সো এখান থেকে পাবো না। আচ্ছা, আমরা একটু সামনের দিকে, তাহলে এখন ইনহেরিট করে তারপরে পেতে হবে। ইনহেরিট করেই পাইতে হবে। দ্যাট মিন্স আমার যদি প্রোটেক্টেড থাকে, তাহলে এই ক্লাসটাকে যদি আমি ইনহেরিট করি, তাহলে যে ক্লাস থেকে ইনহেরিট করলাম সেই ক্লাস থেকে পাবো, দ্যাট মিন্স ড্রাইভ ক্লাস থেকে পাবো, অন্য কোনো ক্লাস থেকে পাবো না। যাই হোক,
আমরা এইটুকু তো তাহলে মোটামুটি ক্লিয়ার না, এইটুকু নিয়ে আর কোনো হ্যাঁ অসুবিধা নেই। আমরা তাহলে নেক্সটে যাই। আচ্ছা, ইন্টারনাল আর প্রোটেক্টেড ইন্টারনাল, এখন আমরা এই দুইটা বিষয় দেখব। A member with internal access modifier is available anywhere within the containing assembly. Containing assembly বলতে আমরা কি বুঝতেছি, যদি আমাদের কনসোল অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ, তখন হচ্ছে exe ফাইল। আর যদি হয় ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ক্লাস লাইব্রেরি, তখন হচ্ছে ডিএলএল। এগুলিকে বলে অ্যাসেম্বলি। তো একটা অ্যাপ্লিকেশনের বা একটা প্রজেক্টের জন্য একটা অ্যাসেম্বলি ক্রিয়েট হয় সাধারণত। তো অ্যাসেম্বলির বাইরে থেকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো না, এটা বলতেছে। এ মেম্বার উইথ ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার ইজ অ্যাভেলেবল এনিহোয়ার উইথিন দ্য কন্টেনিং অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলির মধ্যেই আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, অ্যাসেম্বলির বাইরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার। ইটস এ কম্পাইলার এরর, compile time error to access an internal member from outside the containing assembly. Containing assembly এর বাইরে থেকে যদি আমরা এটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে, এটা আমাকে একটা রান টাইম এরর দিবে। সো আমাকে হচ্ছে অ্যাসেম্বলির মধ্যে থেকে এটা অ্যাক্সেস করতে হবে। In .NET, if you compile a project, an assembly is generated, and basically assemblies are two types, executable and GLL, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। Usually a console application and Windows Form application generates a exe or executable assemblies. exe টাকে হচ্ছে executable assemblies বলা হয়, but whereas a web application and class library generates DLL assemblies. তো যে কথাটা আমরা একটু আগেও বলছি যে কনসোল অ্যাপ্লিকেশন আর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে .exe দিয়ে যে ফাইলটা exe ফাইল বা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়, বা এক্সিকিউটেবল অ্যাসেম্বলি বলতে পারেন। আর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর ক্লাস লাইব্রেরির ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে ডিএলএল ফাইল। এই কথাটাই এখানে বলা হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু লুক এট দ্য ফিজিক্যাল অ্যাসেম্বলি, আমরা যদি আমার প্রজেক্টের যে ফিজিক্যাল অ্যাসেম্বলি আছে, যেটা exe অথবা ডিএলএল, আমরা যদি সেই ফাইলটা দেখতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট রাইট ক্লিক অন দ্য প্রজেক্ট এন্ড সিলেক্ট ওপেন ফোল্ডার ইন উইন্ডোজ এক্সপ্লোরার। এই অপশনটা আমরা এই যে রাইট ক্লিক করলাম, সিলেক্ট করলাম হচ্ছে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। তারপরে দেখেন ইউ উইল ফাইন্ড এ উইন্ডোজ এক্সপ্লোরার। উইন্ডোজ এক্সপ্লোরার বলতে আমরা কি বুঝি, উইন্ডোজ এক্সপ্লোরার হচ্ছে এটা, যেখান থেকে আমরা বিভিন্ন ফাইল টাইল ব্রাউজ করে বের করি, বা এটাকে আপনি ফাইল এক্সপ্লোরারও বলতে পারেন। Within this Windows Explorer, open bin folder and you will find a folder named debug. আমরা bin ফোল্ডারটা ওপেন করি, এই যে bin ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার পাইলাম, নেম হচ্ছে debug. So open debug folder and you will find assembly file with the extension of exe or DLL with the same name of your project. তো আমরা এখন debug ফোল্ডারটা ওপেন করব। তো এখানে আমার প্রজেক্টের নেম অনুযায়ী, এই যে ইন্ট্রোডাকশন টু সি শার্প, এটা আমার প্রজেক্টের নেম এবং .exe ফাইল। সো আমার প্রজেক্টের নেম অনুযায়ী আমি এখানে একটা exe ফাইল পাবো, সেটাই বলতেছি। সো এইটাই হচ্ছে আমার অ্যাসেম্বলি ফাইল। তো এই অ্যাসেম্বলি ফাইলের মধ্যে আমরা যে সি শার্পে যে কোডগুলি করি, সেটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এইখানে জমা থাকে। তো নেক্সটে যাই। আমরা এখানে দেখেন স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে সেম জিনিসটা দেখলাম, exe ফাইলটা, সেই স্ক্রিনশটটা এখানে আছে। An assembly contains intermediate language of your project source code. আমার প্রজেক্টের যে সোর্স কোডগুলি আছে, সেই সোর্স কোডটাকে কম্পাইলার যখন ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে কম্পাইল করে, তখন ওই অ্যাসেম্বলি ফাইলটা হচ্ছে জেনারেট হয়।
এবং ওই অ্যাসেম্বলি ফাইলের মধ্যে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে থাকে আমার টোটাল সোর্সটা। অল ইউর প্রজেক্ট ক্লাস মেথড স্ট্রাকচার এটসেট্রা, আমার প্রজেক্টের মধ্যে যত ক্লাস মেথড স্ট্রাকচার আছে এই সমস্ত সোর্সগুলি হচ্ছে থাকে ওইটার মধ্যে। Will be compiled intermediate language is generated and it's packaged into this assembly. যেটা বলতেছে যে এইটাকে অ্যাসেম্বলি ফাইলও বলো, এই অ্যাসেম্বলির মধ্যে হচ্ছে আমার সমস্ত কোডগুলি কম্পাইলার যখন ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে কম্পাইল করে তখন আমার এই অ্যাসেম্বলি ফাইলটা জেনারেট হয় এবং এখানে এটা প্যাকেজ আকারে আমার এই অ্যাসেম্বলির মধ্যে থাকে আমার সেই সোর্স। Since we want to understand internal access modifier, we need to have different assembly so that we can define an internal member in one of this assembly and try to access that from different assembly and see it is accessible or not. যেহেতু আমাদের ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ারটা কাজ করে কিনা বা এটার কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিফারেন্ট অ্যাসেম্বলি সম্বন্ধিত একটা প্রজেক্ট আমাদের লাগবে আর কি। মানে ডিফারেন্ট অ্যাসেম্বলি থেকে ডিফারেন্ট অ্যাসেম্বলির প্রজেক্টে আমরা যখন একটা প্রপার্টিজ বা একটা ফিল্ড ওইখানে ক্রিয়েট করব এবং অন্য একটা অ্যাসেম্বলি থেকে সেটাকে আমরা কল করার চেষ্টা করব, তো সেক্ষেত্রে হচ্ছে এই ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে যাই, জাস্ট রাইট ক্লিক, অ্যাড নিউ প্রজেক্ট। আমরা এখানে ক্লাস লাইব্রেরি নিচ্ছি। প্রজেক্ট 1 নাম দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা স্লাইড অনুযায়ী আগাই, তাহলে অনেক কিছুই বাদ পড়বে না। আচ্ছা, টু ডু দ্যাট উই নিড টু অ্যাড মোর প্রজেক্ট টু দ্য সলিউশন। আমরা একটা প্রজেক্ট অলরেডি অ্যাড করছি সলিউশনে, সেই কথাটা এখানে বলা হয়েছে। To add another project to the solution, just right click on the solution and select add new project. এটা আমরা এখন করলাম। Select Visual C# as your programming language and select class library as your project type. তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C# সিলেক্টেড ছিল, আর আমাদের প্রজেক্টের টাইপ হচ্ছে ক্লাস লাইব্রেরি, যেটা আমরা একটু আগে অ্যাড করলাম। এন্ড গিভ ইট এ মিনিংফুল নেম, আমরা একটা নাম দিয়েছি প্রজেক্ট 1 আমরা নাম দিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লিক ওকে এন্ড ইটস গোইং টু অ্যাড এ নিউ প্রজেক্ট। সো এটা আমাদের হয়ে গেছে, আমাদের হচ্ছে এই নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলছি, এটুকু আমরা করলাম। পরের স্লাইডে হচ্ছে অ্যাড অ্যানাদার প্রজেক্ট ইন সেম, একইভাবে আরেকটা প্রজেক্ট আমরা অ্যাড করব। নাও ইউ হ্যাভ 3 প্রজেক্ট ইন ইউর সলিউশন। Build the solution to compile all 3 projects and each project an assembly will be generated. এখন আমরা যেটা করব, একইভাবে আরেকটা প্রজেক্ট আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে C#, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে C#, আর অল প্রজেক্ট টাইপ আছে এখানে। আমরা অল থেকে আমরা এই যে ক্লাস লাইব্রেরি হচ্ছে আমাদের প্রজেক্ট টাইপ, এখন আমরা ক্লাস লাইব্রেরি প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করলাম। দেন নেক্সট, এখন আমরা প্রজেক্টের আরেকটা নাম দেব প্রজেক্ট 2।
আগেরটা প্রজেক্ট 1 ছিল, এখন হচ্ছে প্রজেক্ট 2। সো প্রজেক্ট 1, প্রজেক্ট 2 আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি শার্প, এই টোটাল মিলে হচ্ছে আমার 3টা প্রজেক্ট হলো। এই কথাটাই এখানে বলা হয়েছে, add another project in same way, now you have 3 project in your solution। তার মানে আমার সলিউশন এখন 3টা প্রজেক্ট আছে। build the solution to compile all 3 project and in each project an assembly will be generated। এখানে একটা ব্যাপার দেখেন, আমি যদি এখন এগুলি চেক করি অ্যাসেম্বলি আছে কিনা আপনাদের দেখাই। বিন ফোল্ডারে গেলাম, ডিবাগে গেলাম, আচ্ছা এটা এই নেট স্ট্যান্ডার্ড 2.0 এই ফোল্ডারটা আগে ছিল না, এটা এখন নতুন আসছে। আমি ভিজুয়াল স্টুডিও আপডেট দেওয়ার পর থেকে এটা আসতেছে, তো এটা একটা পরিবর্তন আর কি। তো আগে সরাসরি এখানেই অ্যাসেম্বলিটা আসতো, এখন থাকবে এই ফোল্ডারের মধ্যে। তো এই ফোল্ডারে দেখেন এখন কিছুই নাই। তো আমি এখন যেটা করব, আমি সলিউশনটা বিল্ড করব। সলিউশন বিল্ড করলে যেটা হয়, এই 3টা প্রজেক্টই বিল্ড হয়। আমি আলাদা আলাদা করে একটা একটা করেও বিল্ড করতে পারতাম, যে প্রথমে এটা বিল্ড করলাম, পরে এটা করলাম, আর এটা আগে বিল্ড করাই ছিল, এটাও করতে পারতাম। বাট আমি যখন সলিউশনটা বিল্ড করব, তখন কিন্তু আমার সলিউশনের আন্ডারে যতগুলি প্রজেক্ট আছে এট এ টাইম সেগুলো বিল্ড হয়ে যাবে। এই হচ্ছে, তো আমাদের বিল্ড কমপ্লিট। This time you will find a DLL assembly in debug folder class library project. So in .NET assemblies are two type, exe and DLL। আচ্ছা, কি বলতেছে যে এইবার আমরা হচ্ছে ডিবাগ ফোল্ডারের মধ্যে আমরা আগেরবার আমার কনসোল অ্যাপ্লিকেশনে পাইছি আমি exe ফাইল বা exe অ্যাসেম্বলি, এইবার পাবো হচ্ছে আমরা DLL ফাইল। দেখেন ফাইল এক্সপ্লোরারে গেলাম, বিন ফোল্ডারে গেলাম, ডিবাগ, নেট স্ট্যান্ডার্ড। এবার দেখেন প্রজেক্ট 2.dll, হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেম্বলি ফাইল। এখানে আমরা আগেরবার কিন্তু এখানে ঢোকার পর কিছু পাইনি, খালি ছিল। আর এখন হচ্ছে এই ডিএলএল ফাইলটা। মোট কথা আমি প্রজেক্টটা বিল্ড করার আগ পর্যন্ত হচ্ছে আমার এই ডিএলএল ফাইলটা ক্রিয়েট হয় না, দ্যাট মিনস আমার প্রজেক্টটা তখনও কম্পাইল হয়নি। আমি যখন বিল্ড করি তখন আমার ফুল প্রজেক্টটা কম্পাইল হয় এবং এই ডিএলএল ফাইল বা এক্সি ফাইল এগুলি তখন ক্রিয়েট। তো এটা প্রজেক্ট 2। আমি প্রজেক্ট 1 এ যাই, সেখানেও একই ব্যাপার দেখব। দেখেন প্রজেক্ট 1 এর মধ্যে ডিএলএল। তো আমরা ক্লিয়ার পেলাম যে প্রথমে এখানে আসলে কিছু ছিল না, আমরা বিল্ড করার পরে সলিউশন যখন আমরা বিল্ড করলাম, এরপরে হচ্ছে এখানে ডিএলএল ফাইল জেনারেট হলো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা কনসোল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে পাইছি exe ফাইল, আর আমরা যখন ক্লাস লাইব্রেরি নিলাম তখন আমরা পাইছি ডিএলএল ফাইল। তো এই কথাটা এখানে বলছে, সো ইন .NET assemblies are two type, exe and DLL, দুই ধরনের অ্যাসেম্বলি। আচ্ছা আমরা নেক্সটে যাই। তো আমরা যে এই বিষয়টা দেখলাম তারই একটা স্ক্রিনশট এখানে আছে। assembly1 আমাদের প্রজেক্টটা ছিল প্রজেক্ট 1। তো নেক্সটে যাচ্ছি। If you look at the assembly1 project, there is a class file named class1.cs. Change the class name as assembly1 class and create a internal member in this class. এখানে যেটা বলতেছে যে আমরা যদি assembly1 প্রজেক্ট, মানে আমাদের তো আমরা প্রজেক্টের নাম দিচ্ছি প্রজেক্ট 1। তো এই প্রজেক্টের মধ্যে আমরা এখানে পাচ্ছি যে class1.cs। তো যেটা বলতেছে যে এই class1.cs কে রিনেম করার জন্য এবং সেটা চেঞ্জ করার জন্য, যে চেঞ্জ দ্য ক্লাস নেম অ্যাজ assembly1 class1।
এরকম একটা নাম দেওয়ার জন্য আমরা এরকম একটা নাম দেই। ওই সেম নেমটাই দেন যাতে আর বুঝতে তারা সুবিধা হবে। আচ্ছা, অ্যাসেম্বলি 1 ক্লাস 1। আচ্ছা, সে আমাকে প্রমোট করতেছে যে আমি তো ফাইলের নাম চেঞ্জ করলাম, এখন আমার ক্লাসের নাম দেখেন ক্লাস 1 আছে। তো সে আমাকে প্রমোট করে বলতেছে যে আমি কি ক্লাসের নামটাও চেঞ্জ করতে চাই কিনা। যদি আমি ইয়েস দেই তাহলে এই ক্লাস 1 চেঞ্জ হয়ে সেম নেম হয়ে যাবে, অ্যাসেম্বলি 1 ক্লাস 1 হয়ে যাবে। আর নো দিলে যা আছে তাই থাকবে। তো আমরা ক্লাসের নামটাও চেঞ্জ করে দেই। ইয়েস, এই যে দেখেন অ্যাসেম্বলি 1 ক্লাস 1 আমার ক্লাসের নামটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবং বলতেছে যে এখানে ক্রিয়েট এ ইন্টারনাল মেম্বার ইন দিস ক্লাস, একটা ইন্টারনাল মেম্বার এখানে ক্রিয়েট করতে বলতেছে আর কি। এখানে জাস্ট ইন্টারনাল ইন্টিজার আইডি একটা মেম্বার ক্রিয়েট করা হয়েছে, আর একটা ভেরিয়েবল আর কি। আর সেখানে 101 অ্যাসাইন করা হয়েছে। আমরা করি ইন্টারনাল, টাইপ হচ্ছে ইন্টিজার আর নাম দিলাম আইডি, আর এখানে 101 আমরা অ্যাসাইন করলাম। ভাই ইন্টারনাল হবে ভাই, ইন্টারফেস থেকে বলছেন। আচ্ছা, ইন্টারনাল হবে। আসলে ওই প্রথমে পেজ ইন্টারফেস তাই নিয়ে নিছে। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। Since the field ID is internal, it will be available only to the classes that are present within the same assembly. তো এখানে দেখেন অ্যাসেম্বলি 1 মানে আমাদের হচ্ছে প্রজেক্ট 1। এটার মধ্যে আছে হচ্ছে দুইটা ক্লাস, অ্যাসেম্বলি 1 ক্লাস 1 আবার অ্যাসেম্বলি 1 ক্লাস 2, দুইটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। এবং এই যে ইন্টারনাল মেম্বার যেটা আইডি, এটাকে অ্যাক্সেস করা হয়েছে এই যে অ্যাসেম্বলি 1 ক্লাস 2 থেকে। তো সেখানে একটা মেথড আছে স্যাম্পল মেথড, এবং অ্যাসেম্বলি 1 ক্লাস 1 এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, আর জাস্ট কনসোল রাইট লাইন দিয়ে এটা প্রিন্ট করা হয়েছে। তো সেম জিনিসটা আমরাও করি। অ্যাসেম্বলি 1 ক্লাস 2, এখানে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে। জাস্ট নাম দিলাম প্রিন্ট। এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি আমরা, অ্যাসেম্বলি 1 C1 এরকম নাম দিই। আচ্ছা, এটারে তো আমরা প্রিন্ট করব। তো আমরা এই ক্লাস থেকে এই ক্লাসে এটা আমরা অ্যাক্সেস করতে পারলাম, এতে কোনো সমস্যা হয় নাই। যেহেতু হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার, এটা সেম অ্যাসেম্বলিতে যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে হচ্ছে শুধুমাত্র টাইপের ডিফারেন্স, আমরা একটা টাইপের মধ্যে ডিক্লেয়ার করছি, অন্য একটা টাইপ থেকে হচ্ছে আমরা এটা অ্যাক্সেস করছি, এখানে কোনো সমস্যা হয় না। তো এইটুকু পর্যন্ত ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছিল, since the field ID is internal, it will be available only to the classes that are present within the same assembly. That means হচ্ছে এই যে assembly 1 class 1 আর assembly 1 class 2 দুটো সেম অ্যাসেম্বলির মধ্যে আছে, ইভেন সেম নেম স্পেসের মধ্যেও আছে। তো আমরা এটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। নেক্সটে গেলাম।
Now we will try to access the ID from another assembly. এখন আমরা অন্য একটা অ্যাসেম্বলি থেকে এটা অ্যাক্সেস করার চেষ্টা করব। টু ডু দ্যাট ইউ নিড টু সেট দ্য রেফারেন্স। এটার জন্য আমাকে রেফারেন্স সেট করতে হবে। To set the reference, right click on the reference folder and select add reference. এটা আমরা গতকালকে দেখছিলাম। আমরা হচ্ছে এখন ক্লাস 1 এ আছি, আমরা এটাকে অ্যাক্সেস করব এই যে প্রজেক্ট 2 থেকে। যেহেতু প্রজেক্ট 2 থেকে আমি অ্যাক্সেস করব, সো প্রজেক্ট 2 এ রেফারেন্স আছে প্রজেক্ট 1 এর রেফারেন্স আমার প্রজেক্ট 2 তে অ্যাড করতে হবে। তো এখানে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা, ডিপেন্ডেন্সিস লেখা আছে। এটা কিন্তু আগে ডিপেন্ডেন্সিস লেখা ছিল না। এখানে দেখেন এই যে স্ক্রিনশটের মধ্যে অ্যাসেম্বলি 2 হচ্ছে প্রজেক্টের নাম, আর তার আন্ডারে এই যে রেফারেন্সেস একটা ফোল্ডারের নাম ছিল, একটা স্পেশাল ফোল্ডার, সেইখানে রাইট ক্লিক করে অ্যাড রেফারেন্স করা হতো। তো এইটা দেখেন এখন আর নাই, এখন চেঞ্জ হয়ে কি হয়েছে, এই যে প্রজেক্ট, এটা হচ্ছে আমার প্রজেক্ট 2 প্রজেক্টের নাম, সেখানে হচ্ছে ডিপেন্ডেন্সিস। আগে এখানে ছিল রেফারেন্সেস, এখন হচ্ছে ডিপেন্ডেন্সিস। একটু আরেকবার দেখেন, এটা লেখাটা পুরোটা আসে নাই, বাট এটা হচ্ছে রেফারেন্স, লেখাটা হচ্ছে রেফারেন্সেস। তো এখানে যে প্রপার্টিজ একটা ফোল্ডার ছিল সেটাও এখন দেখা যাচ্ছে না, পরে এটা আসে কিনা জানি না। সো আগে রেফারেন্স ছিল, এখন এটা হয়ে গেছে ডিপেন্ডেন্সিস। এই যে ডিপেন্ডেন্সিস। সো ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ, আর নামটা চেঞ্জ। তো এটা আমরা রাইট ক্লিক করি, অ্যাড প্রজেক্ট রেফারেন্স ক্লিক করলাম। আমার এখানে 2টা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা ছাড়া টোটাল 3টা প্রজেক্ট। তার মধ্যে এটা হচ্ছে হোস্ট, মানে এখানে আমি প্রজেক্ট অ্যাড করব, রেফারেন্স অ্যাড করব, এই জন্য এইটার এই লিস্টে আসে নাই। এটা ছাড়া আর 2টা প্রজেক্টের নাম দেখেন আসছে, ইন্ট্রোডাকশন টু সি শার্প, এই যে ইন্ট্রোডাকশন টু সি শার্প, আর প্রজেক্ট 1, এই যে প্রজেক্ট 1। তো এখন আমরা প্রজেক্ট 1 এর রেফারেন্সটা অ্যাড করব। তো প্রজেক্ট 1 আমরা সিলেক্ট করলাম, এখন ওকে দেব, জাস্ট ওকে দিলাম। তো এইখানে আমার প্রজেক্ট 1 এ 2 তে আমার প্রজেক্ট 1 এর রেফারেন্সটা অ্যাড হয়ে গেল। আর এটা হচ্ছে প্রজেক্ট ফাইল, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। আমরা ঠিক কেটে দিচ্ছি। তো এখানে যেটা বলছে আমরা সেটা করছি। We will try to access the ID from another assembly. To do that, you need to set the reference. To set the reference, right click on the reference folder and select add reference. So এইটুকু আমাদের হয়ে গেছে, আমরা অ্যাসেম্বলির অন্য প্রজেক্টের রেফারেন্স আমরা অ্যাড করছি। আচ্ছা, এরপর কি বলছে, now you have to add a using directive. আমি এই যে আইডি ফিল্ড বা আমার আইডি নামের হচ্ছে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি হচ্ছে অ্যাসেম্বলি 1 ক্লাস 1 এর মধ্যে। এই অ্যাসেম্বলি 1 ক্লাস 1টা হচ্ছে আমার এই প্রজেক্ট 1 এর আন্ডারে আছে, প্রজেক্ট 1 এর আন্ডারে। তো এই ভেরিয়েবলটা এখানে যদিও ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু আমি এটা অ্যাক্সেস করব কোথা থেকে, আমি অ্যাক্সেস করব প্রজেক্ট 2 থেকে। তো এই প্রজেক্ট 2 এর মধ্যে আবার আছে আমার আরেকটা ক্লাস, তো এই ক্লাসটার নামটাও চেঞ্জ করতে হবে। assembly 2 class 1 ক্লাসের নাম আমরা চেঞ্জ করলাম। আচ্ছা, ক্লাসের নাম চেঞ্জ, সো আমরা এখান থেকে হচ্ছে অ্যাক্সেস করব। এই হচ্ছে আমাদের মোটিভ। সো এটা করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই প্রজেক্ট 1 এর একটা রেফারেন্স আমার প্রজেক্ট 2 এর সাথে হচ্ছে অ্যাড করতে হবে। তো প্রজেক্ট 2 এর যদি আমি প্রজেক্ট 1 এর রেফারেন্স অ্যাড করতে চাই, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সি ফোল্ডার, এটার উপর আমি রাইট ক্লিক করব, পরে এই যে দেখেন অ্যাড প্রজেক্ট রেফারেন্স, আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে প্রজেক্টের লিস্ট চলে আসছে।
ইন্ট্রোডাকশন টু সি শার্প বা প্রজেক্ট 1, এই দুইটার যে কোনো আমি একটা বা দুইটাই আমি চাইলে অ্যাড করতে পারি। তো আমি যেহেতু প্রজেক্ট 1 কে অ্যাক্সেস করব, এজন্য আমি প্রজেক্ট 1 আমি এখানে টিক দিলাম এবং ওকে দিলাম, এবং আমার কিন্তু রেফারেন্স অ্যাড হয়ে গেল। এখন আমি চেক করে দেখি আমার কি কি রেফারেন্স আছে এখানে। এই যে প্রজেক্ট 1, ডিপেন্ডেন্সির মধ্যে প্রজেক্টের মধ্যে হচ্ছে প্রজেক্ট 1। সো আমার এই প্রজেক্ট 1 এর রেফারেন্স আমার প্রজেক্ট 2 এ অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমি নেক্সট কাজটা করব। এখন যেটা করব, দেখেন, you have to add a using directive to call the classes from different assemblies. এখন যেটা করতে হবে, আমাকে একটা ইউজিং ডিরেক্টিভ অ্যাড করতে হবে। ইউজিং ডিরেক্টিভ কোথায় অ্যাড করতে হবে? এই প্রজেক্ট 2 এর যে ক্লাস 1 আছে, অ্যাসেম্বলি টু ক্লাস 1, এখানে হচ্ছে আমার ইউজিং ডিরেক্টিভ অ্যাড করতে হবে। ইউজিং প্রজেক্ট 1, বাস ইউজিং ডিরেক্টিভ আমার অ্যাড হয়ে গেল। এখন আমি যেটা করতে পারবো, এই প্রজেক্ট 1 এর সমস্ত যে সমস্ত রিসোর্স গুলি আছে, আচ্ছা, সেগুলি আমি ইউজিং ডিরেক্টিভে কি প্রজেক্টের নামটা থাকে? এটা হচ্ছে নেম স্পেসের নাম, এটা নেম স্পেসের নাম। হ্যাঁ, সাধারণত নেম স্পেসটা সেটা কি হয় প্রজেক্টের নাম? না, এই যে দেখেন নেম স্পেসের নাম হচ্ছে প্রজেক্ট 1, ঠিক আছে? আমরা যখন একটা প্রজেক্ট নেই, প্রজেক্ট নেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিছু কোড তো জেনারেট হয়। এইখানে নেমে প্রজেক্টের নাম অনুসারে এই নেম স্পেসটা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ওই যে প্রথম এই নেম স্পেসটা যেহেতু অটোমেটিক্যালি কোড জেনারেট হয়েছে, সেজন্য আপনার বাই ডিফল্ট ওই প্রজেক্টের নাম অনুসারে হচ্ছে নেম স্পেসের নামটা ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এই জন্য যদিও এটা মনে হচ্ছে যে এটা প্রজেক্টের নাম, আসলে এটা প্রজেক্টের নাম প্রজেক্টের নাম না। আসলে প্রজেক্টের নাম না, নেম স্পেসের এটা নাম। নেম স্পেস, যে আমি উপরে ধরলাম, হ্যাঁ, এরপরে দেখেন হ্যাঁ, নিচে কি লেখা আছে, নেম নেম স্পেস। স্পেস, রাইট, প্রজেক্ট 1। ভুলে গেছিলাম। তো এখন আমাদের মোটামুটি প্রস্তুতি কমপ্লিট। আমরা প্রজেক্ট 1 আচ্ছা, এর রেফারেন্স সেট করলাম। সাইদুর ভাই, হ্যাঁ, বলেন। রৌপের কোশ্চেনটা ছিল অন্য। রৌপ যেটা জিজ্ঞাসা করছিল, এখানে হ্যাঁ, 3টা প্রজেক্ট, তো 3টা হ্যাঁ, প্রজেক্টের প্রথমটায় দেখেন রেফারেন্স শব্দটা লেখা আছে, বাট পরের গুলাতে হলো ডিপেন্ডেন্সি লেখা। এখন ও জিজ্ঞাসা করছিল যে ওই রেফারেন্স এবং এই ডিপেন্ডেন্সি এর মধ্যে পার্থক্যটা কি, ও কিন্তু এইটা জিজ্ঞাসা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পার্থক্যটা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন টু সি শার্প, এই প্রজেক্ট ক্রিয়েট করছি কবে আমরা? সেই যে যখন প্রথম ক্লাস নেই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তখন সেইটাই এখানে সেই আমলের প্রজেক্ট। আর তখন হচ্ছে আমি ভিজুয়াল স্টুডিও ওই সময় যে স্টেট পর্যন্ত ছিল, তখন কিন্তু সেইটাই এই প্রজেক্টের স্ট্রাকচারটা এরকম ছিল। দেখেন, ইন্ট্রোডাকশন টু সি শার্প, তার রেফারেন্স আসতো আন্ডারে তখন। রেফারেন্স, এগুলি ওই পর্যন্ত ছিল। আর এই আচ্ছা যে আচ্ছা চেঞ্জটা দেখতেছেন, এটা একদমই রিসেন্ট চেঞ্জ। এটা মানে এক সপ্তাহ হয় নাই। আচ্ছা তো এখন যদি আচ্ছা আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও আপডেট করেন এবং নতুন প্রজেক্ট নিয়ে কাজ করেন, তখন কিন্তু আবার এই স্ট্রাকচার পাবেন। আচ্ছা। এই জন্য আমরা এখানে এখন আপনার মেশিনে যদি আপনি নতুন করে একটা প্রজেক্ট ওপেন করেন, তাহলে হচ্ছে তখন আর রেফারেন্স দেখবো না, ডিপেন্ডেন্সি দেখবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দেখতেছি ডিপেন্ডেন্সিস এরকম দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, রৌপ হয়তো বুঝছেন, আশা করি তাই অ্যান্সারটা না? পাইছি। হ্যাঁ দাদা, বুঝতে পারলাম। তাহলে এখন আমি আচ্ছা যদি পুরোনো ভার্সনটা ইউজ করি, প্রজেক্ট 2 তে কি তাহলে ডিপেন্ডেন্সির জায়গায় কেউ রেফারেন্স পাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রেফারেন্স হ্যাঁ পাবেন। আপনারা যারা আপডেট দেন নাই, তারা আচ্ছা, ওই একটা আগের ছোট্ট মতো। প্রশ্ন আমার, সেটা হলো ওই যে ইন্ট্রো ইন্ট্রো টু সি শার্পের মধ্যে যে রেফারেন্স, এই রেফারেন্সে যদি আমি নতুন রেফারেন্স অ্যাড করতে যাই, মানে এই যে প্রজেক্ট 2 এবং প্রজেক্ট 1 এর যে রেফারেন্সটা, এটা কি আমি ওখানে অ্যাড করতে পারবো না? হ্যাঁ, এই যে একই সিস্টেম, এই পারার তো কথা। রাইট ক্লিক করলাম, এই যে অ্যাড রেফারেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রজেক্ট 2 1 দুইটা পাওয়া গেছে। এখন আমি জাস্ট এখানে টিক আচ্ছা আচ্ছা চিহ্ন আচ্ছা, দিয়ে ওকে দিয়ে দিলে অ্যাড হয়ে ঠিক যাবে। আছে। হ্যাঁ ঠিক আছে। এখন সম্পূর্ণ বুঝতে পারছি, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা,
তো আমরা এখন যেটা করছি, নাও ইউ হ্যাভ টু অ্যাড ইউজিং ডিরেক্টিভ টু কল দ্য ক্লাসেস ফ্রম দ্য ডিফারেন্ট অ্যাসেম্বলি। তো আমরা ডিফারেন্ট অ্যাসেম্বলির জন্য যে ইউজিং ডিরেক্টিভটা অ্যাড করা দরকার ছিল সেটা আমরা অ্যাড করছি। তো এখন যেটা করব, এখন এই যে অ্যাসেম্বলি 1 ক্লাস 1, এই অ্যাসেম্বলি 1 ক্লাস 1 হলো ওই যে প্রজেক্ট 1 এর মধ্যে আছে। আর আমরা এটা প্রজেক্ট 2 এ যে অ্যাসেম্বলি 2 ক্লাস 1 সেখানে হচ্ছে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেখান থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব। কি বাবা? হ্যাঁ, এরকম হলো তো এই যে অ্যাসেম্বলি 1, এটা হচ্ছে আমার প্রজেক্ট 1 এর একটা ক্লাস, কিন্তু আমরা এখন আছি প্রজেক্ট 2 তে বা অ্যাসেম্বলি 2 তে আছি। এটার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। জাস্ট আমি ওবিজে নাম দিলাম। তো এইবার আমরা হচ্ছে এটাকে অত প্রিন্ট করতে পারি বা কিছু একটা এখান থেকে ওরা কি করছে দেখি। আচ্ছা, জাস্ট ওবিজে ডট, দেখেন এখানে আমরা পাচ্ছি না। এই যে আইডি দিলাম, এটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে আমি আছে এটা দিয়ে দিলাম জোর করি আইডি। এই যে আইডি স্পেলিংটা ইম্পর্টেন্ট, এই জন্য কপি করে নিলাম। তো এখানে একটা এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে দেখেন, অনলি অ্যাসাইনমেন্ট ইনএক্সেসিবল। এই যে নিচের যে এররটা দেখেন, assembly 1 class 1.id is inaccessible due to its protection level. protection level কি? protection level হচ্ছে এই যে আমরা এখানে internal access modifier টা ব্যবহার করছি, এটার কথাই বলতেছে। তো আমরা এখানে ইন্টারনাল ব্যবহার না করে আমি যদি পাবলিক করি তাহলে কি পাবো? পাবলিক করলাম, পাইছি? পাই নাই। তাইলে আমার কি ডিপেন্ডেন্সি চেঞ্জ করতে হবে? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি পাইছি, এখন অন্য একটা এরর আসছে। এখন আমরা যেটা পাইছি, এখন অনলি অ্যাসাইন কল স্টেপ। দেখেন এখন কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি, আমার কিন্তু এখন কোনো এরর নেই। প্রজেক্ট আমি বিল্ড করি, পাইলাম কেন? এই বিল্ড করাতেই না, এটা সম্ভবত বিল্ড করার আগেই পাইছি, সেভ দেওয়ার সাথে সাথেই পাইছি। এররটা ছিল অন্য একটা এরর, আমি এররটা আগে চেক করে নিই। তো আবার দেখেন আমি এটারে ইন্টারনাল করি, ইন্টারনাল করলাম। ইন্টারনাল করার সাথে সাথে দেখেন এখানে এরর চলে আসছে। এই যে assembly 1 class 1.id is inaccessible due to protection level। আবার পাবলিক করি, পাবলিক করলাম, তো চলে গেছে। তো আমি যখন ইন্টারনাল করতেছি, ইন্টারনালের যে রেঞ্জ, সেই রেঞ্জ হচ্ছে কতটুকু উইথিন অ্যাসেম্বলি। আমি যদি কোনো একটা মেম্বারকে, এটা হইতে পারে যে একটা ভেরিয়েবল, একটা প্রপার্টিজ, একটা মেথড বা একটা আদার যাই হোক, সেটা যদি আমি একটা অ্যাসেম্বলির মধ্যে অ্যাড করি বা আমি একটা ক্লাসের মধ্যে অ্যাড করি, এটা যদি আমি অন্য কোনো অ্যাসেম্বলি থেকে অ্যাক্সেস করতে চাই, এটা হবে না। তো ইন্টারনালের রেঞ্জটা হচ্ছে উইথিন অ্যাসেম্বলি। আর উইথিন অ্যাসেম্বলি বলতে কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? উইথিন অ্যাসেম্বলি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উইথিন নেম স্পেস।
না না উইথিন Namespace- না উইথিন নেম স্পেস না, উইথিন নেম স্পেস না, উইদিন দ্য প্রজেক্ট, ওই যে উইথিন দা project one বা অ্যাসেম্বলি। project এই two। যে এই প্রজেক্টের বাইরে সোজা কথা আপনি পাচ্ছেন না। এই প্রজেক্টের যেহেতু একটা পাবেন। অ্যাসেম্বলি ক্রিয়েট হয়, ওই যে ডিএলএল ফাইল, এখানে কিন্তু ওইটার সাথে জড়িত। এখানে অ্যাসেম্বলি বলতে ওই ডিএলএল ফাইলটাকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? ওই ডিএলএল ফাইল বা ওই এক্সি ফাইল এগুলিকে বোঝানো হচ্ছে। আপনি এটা হচ্ছে ওই ফাইলের স্ট্রাকচারের সাথে রিলেটেড। উইথিন অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির বাইরে এটাকে পাওয়া যাবে না, অ্যাসেম্বলির ভিতরে পাওয়া যাবে। এখন অ্যাসেম্বলির ভিতরে পাওয়া যায় কিনা সেটা আমরা দেখি, টেক্সটে আছে কিনা আলোচনা যায় না। So you cannot access this internal type members from outside of the assembly. Assembly বাইরে থেকে তো আমরা পাইলাম না, এটা দেখলাম। If you want to access forcefully, you will get a compiler error. হ্যাঁ, আমরা compiler error পাইছি, ঠিক আছে। আচ্ছা, protect the internal। তো আপনি যেহেতু ইয়ের কথা বলছেন, কি বলবো, নেম স্পেসের কথা, আমরা এখানে আরেকটা নেম স্পেস ক্রিয়েট করি। এইখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাস, আপনি নেম স্পেসের নাম তো সেম দিয়ে ফেলছেন না? হ্যাঁ, এটা নেম স্পেস সেম হবে না। প্রজেক্ট 1 নিউ, এই হলো নেম স্পেস, ঠিক আছে। তো এইটাতে আমরা ক্লাসের নাম দিলাম নিউ ক্লাস, আমরা ক্লাস ক্রিয়েট করলাম। আর এখানে আমি ইন্টারনাল, এখানে হচ্ছে নিউ আইডি, নিউ আইডি আচ্ছা, এটা ইন্টিজার টাইপ হবে, ইন্টিজার। এখন আমি যদি এখান থেকে এটা অ্যাক্সেস করতে চাই, তাহলে এই নিউ ক্লাসের জন্য আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট obj দিলাম, obj, আর নেম স্পেসটা দেখেন আমার নিউ ক্লাসটা আমি পাইলাম। এখন হচ্ছে obj ডট নিউ আইডি, এই যে পাওয়া গেছে, এই যে নিউ আইডি। তো এই যে ডিফারেন্ট নেম স্পেস, তারা ডিফারেন্ট নেম স্পেস বাট সেম অ্যাসেম্বলি, যার কারণে এটা পাচ্ছি। তো মাহবুব ভাই, বিষয়টা কি বোঝা গেছে? জি ভাই। আপনার প্রথমত হচ্ছে টাইপ মেম্বার, যেমন টাইপ মেম্বার হচ্ছে যে মেথড গুলি বা ভেরিয়েবল প্রপার্টিজ, এগুলি হচ্ছে টাইপ মেম্বার। দেন হচ্ছে টাইপ, টাইপ হচ্ছে এই যে ক্লাস, ইন্টারফেস, এগুলি। দেন হচ্ছে এরা আবার হচ্ছে নেম স্পেসের আন্ডারে থাকে। তো নেম স্পেসের স্ট্রাকচারটা আবার ভিন্ন জিনিস। এটা আপনার দুইটা আলাদা অ্যাসেম্বলিতে একটা সেম নেম স্পেস হতে পারে, বুঝতে পারছেন? দুইটা আলাদা অ্যাসেম্বলিতে একটা সেম নেম স্পেস হতে পারে, তখন তারা একটা সেম নেম স্পেস হিসেবে ট্রিট হবে, যদিও ফাইল দুইটা, বাট তারা একটা সিঙ্গেল নেম স্পেস, বুঝতে পারছেন? ধরেন আমাদের জি। অফিস, দুইটা বিল্ডিং আমাদের অফিস, বাট অফিস তো একটা, বিল্ডিং দুইটা হতে পারে, অফিস তো একটা। এখানেও তাই, জি। আপনার নেম স্পেসের বিষয়টাও তাই। আপনার দুইটা ফাইল হইতে পারে বা দুইটা আলাদা আলাদা অ্যাসেম্বলি হইতে পারে, কিন্তু নেম স্পেসের নেম যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা ফাইল অ্যাক্সেস করার ক্ষেত্রে ওই অ্যাসেম্বলিটা দেখবো না, আমরা দেখবো নেম স্পেস। নেম স্পেস ডট আমার টাইপ নেম, সেটা হতে পারে ক্লাস বা ইন্টারফেস। হ্যাঁ, ক্লাস নেম ডট হচ্ছে আপনি হয়তো আপনার একটা মেথড অ্যাক্সেস করলেন, এরকম। আর এই যে ইন্টারনাল, এটার ক্ষেত্রে একটা স্পেশাল অ্যাক্সেসিবিলিটি, সেটা হচ্ছে সে অ্যাসেম্বলিকে হচ্ছে আপনার ইয়ে করে কনসিডার করে।
অ্যাসেম্বলিকে কনসিডার করে কি হবে, এক অ্যাসেম্বলিতে আপনি ডিক্লেয়ার করছেন, অন্য অ্যাসেম্বলি থেকে আপনি চাচ্ছেন এটা অ্যাক্সেস করতে, যদি আপনি ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার দেন এটা পারবেন না। সো এটা বেস করতেছে অ্যাসেম্বলির উপর। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা, ক্লিয়ার তো? জি। তার মানে যদি অন্য অ্যাসেম্বলি থেকে পাইতে চাই তাহলে পাবলিক করতে হবে, অথবা আর কি করা যায়, আর কি করার কিছু আছে? হ্যাঁ আছে, এই যে সামনে দেখেন আছে। So internal access, so you cannot access these internal type members from outside of the assembly. So আমাদের ইন্টারনাল করার উদ্দেশ্য হলো যাতে কেউ অ্যাসেম্বলির বাইরে না পায়। আমরা তখনই একটা টাইপ মেম্বারে ইন্টারনাল করব যখন আমি চিন্তা করব যে এই অ্যাসেম্বলির বাইরে আমি এটা কাউকে অ্যাক্সেস করতে দিব না, তখন আমি ওইটারে ইন্টারনাল করব। বিষয়টা হচ্ছে এটা, আমার ডিমান্ড হচ্ছে এটা। সো এই কারণে আপনি অ্যাসেম্বলির বাইরে থেকে এটারে অ্যাক্সেস করতে কেউ পারবেন না। তো ইন্টারনালটা তো আমরা বুঝলাম। নেক্সটে যাচ্ছি। এখন হচ্ছে প্রোটেক্টেড ইন্টারনাল। মনোজদা যেটা বললো সেটার একটা স্লাইড অপরচুনিটি এখান থেকে আসে, প্রোটেক্টেড ইন্টারনাল থেকে। তো প্রোটেক্টেড ইন্টারনালটা কি? প্রোটেক্টেড ইন্টারনাল মেম্বার্স ক্যান বি অ্যাক্সেসড বাই এনি কোড ইন দ্য অ্যাসেম্বলি in which it is declared. অ্যাসেম্বলির মধ্যে তো আমি অবশ্যই এটাকে অ্যাক্সেস করতে পারবো। যেটা বলতেছে protected internal members can be accessed by any court in the assembly, মানে অ্যাসেম্বলির মধ্যে যে কোনো জায়গা থেকে আমি ডিক্লেয়ার করতে পারবো। যেমন প্রজেক্ট 1 এটার যে অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলির এতে আমার এখানে দুইটা নেম স্পেস আছে, প্রজেক্ট 1 আবার প্রজেক্ট 1 নিয়ে দুইটা নেম স্পেস আছে। তো আমি দুই জায়গা থেকে, যদিও নেম স্পেস আলাদা, আমি দুই জায়গা থেকে এটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো, যেহেতু তারা সেম অ্যাসেম্বলির মধ্যে আছে। এইটুকু হচ্ছে আমার ইন্টারনালের সাথে পুরোপুরি মিলে যায়। ইন্টারনাল আর এটার সাথে পুরোপুরি প্রোটেক্টেড ইন্টারনাল আর ইন্টারনাল এইটুকু পুরোপুরি মিলে যায়। তো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ইট ইজ এ কম্বিনেশন অফ প্রোটেক্টেড এন্ড ইন্টারনাল। আচ্ছা, এটুকু বাদ দিচ্ছে। Protected internal members can be accessed by any court in the assembly within the declared, or এর পরে from within a derived class in another assembly. Derived class in another assembly যদি এরকম হয় যে আমি এটাকে প্রোটেক্টেড ইন্টারনাল করে দিলাম, আমি এটাকে প্রোটেক্টেড ইন্টারনাল করে দিলাম। এখন আমি এই অ্যাসেম্বলির আন্ডারে তো এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, কোনো বাধা নাই, এবং এই অ্যাসেম্বলির বাইরে থেকেও আমি অ্যাক্সেস করতে পারবো। তখন যদি এই ক্লাসটাকে অন্য কোনো ক্লাস থেকে ইনহেরিট করা হয়, যে ক্লাসটা এই অ্যাসেম্বলির বাইরে আছে, যেমন এই যে অ্যাসেম্বলি 2, এই অ্যাসেম্বলি 2 কিন্তু আলাদা অ্যাসেম্বলি, মানে এই অ্যাসেম্বলি 2 হচ্ছে ক্লাসের নাম, এটা আলাদা অ্যাসেম্বলি প্রজেক্ট 2। এখান থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই এই যে প্রোটেক্টেড ইন্টারনালটাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি অ্যাক্সেস করতে পারবো। কি হবে সেক্ষেত্রে? আমাকে এটা এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, এই ক্লাসটাকে আবার আমাকে ইনহেরিট করতে হবে, এই ক্লাসটা শুধু তখনই সম্ভব। মাহবুব ভাই কি শব্দটা বললেন? এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড? জি। আচ্ছা, ওটা সি শার্পে এটা এক্সটেন্ড, এই ল্যাঙ্গুয়েজটা সি শার্পে নাই। সি শার্পে আপনাকে ইনহেরিট বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেহেতু অ্যাক্সেস করছি, ইনহেরিট করছি, সো আমাকে আর এই অবজেক্ট ইউজ করার দরকার হবে না। তো দেখেন আমি সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, যেহেতু আমি এখানে প্রোটেক্টেড ইন্টারনাল অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করছি, এজন্য আমি এটা সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি। এই দেখেন কোনো এরর নেই। আচ্ছা,
এই অবস্থায় আমরা যদি প্রোটেক্টেডটাকে সরাই শুধু ইন্টারনাল লিখি তাহলে পারি কিনা একটু টেস্ট করে দেখবো। শুধু ইন্টারনাল রাখতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ শুধু প্রোটেক্টেডটা internal ডিলিট করে। হ্যাঁ হ্যাঁ শুধু এখন internal। দেখি তো ওইখানে যায় কিনা। এই যে দেখেন এরর চলে আসছে, লেখা আসছে assembly1 হ্যাঁ। class 1 dot id is inaccessible due to its production level. That means আচ্ছা আপনি যদি হ্যাঁ, ইন্টারনাল ঠিক আছে। দেন তাইলে কোনো উপায় নাই বাইরে থেকে অ্যাক্সেস উপায় করার। নেই, হ্যাঁ। হ্যাঁ, পুরো বাউন্ডারির মধ্যে মানে আছে। প্রাইভেট, একেবারে প্রাইভেট হয়ে গেল ওইখানকার জন্য। না, একেবারে প্রাইভেট দিলে তো আবার ক্লাসের মধ্যে চলে আসে। হ্যাঁ, ওইটা ওই হ্যাঁ না সেটাই, মানে অ্যাসেম্বলির জন্য ওইখানকার প্রাইভেট হলো, প্রাইভেট আর কি। অ্যাসেম্বলির জন্য Assembly-র প্রাইভেট হয়ে private গেল। হুম, এটা বাউন্ডারিটা সেটাই। থাকে তখন অ্যাসেম্বলি পর্যন্ত। এগুলি আসলে বাউন্ডারির মতোই। তো এটার বাউন্ডারি হচ্ছে অ্যাসেম্বলি পর্যন্ত। আর আমি যদি প্রোটেক্টেড ইন্টারনাল দেই তাইলেও বাউন্ডারি আমার অ্যাসেম্বলি পর্যন্ত, বাট সামান্য অ্যাক্সেস করার একটা ওয়ে আছে, অপশন আছে। হ্যাঁ, একটা ওয়ে আছে। একটা ওয়ে আছে, সেটা হলো আপনাকে যদি ওই ক্লাসটা করতে হবে। ইনহেরিট করেন হুম। তাইলে। তো এই জিনিসগুলি আসলে মজার, এটা বুঝতে পারলে অনেক ভালো লাগে। তো আশা করি এই যে প্রোটেক্টেড ইন্টারনাল এটা বোঝা গেছে। হ্যাঁ। এইটুকুই কিন্তু প্রোটেক্টেড ইন্টারনালের বিষয়টা এইটুকু। তো আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আসলে ওই কোডটা দেখাচ্ছে আমরা যেটা একটু করলাম। এই যে অ্যাসেম্বলি 2 আমাদের এখানে হচ্ছে প্রজেক্ট 2 ক্লাস 1, আর অ্যাসেম্বলি 1 মানে আমাদের এখানে প্রজেক্ট 1 ইনহেরিট করা হয়েছে এবং এটাকে দেখেন অ্যাক্সেস করা হয়েছে। এই যে। তো আমরা নেক্সটে যাই। তারা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে, বাট সেম জিনিস অ্যাক্সেস করা হয়েছে। আচ্ছা, you can use all the 5 access modifiers with type members, but type allows only internal and public access modifiers. এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ক্লাসে। এখানে যেটা বলতেছে দেখেন টোটাল কিন্তু 5টা অ্যাক্সেস মডিফায়ার, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ইন্টারনাল, প্রোটেক্টেড ইন্টারনাল। প্রোটেক্টেড ইন্টারনাল এই পাঁচটার মধ্যে যেটা বলতেছে you can use all the 5 access modifier with type members. টাইপ মেম্বারস কারা? ওই যে আপনার ক্লাস বা ইন্টারফেসের মধ্যে যেগুলি থাকে আর কি। আর আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, প্রপার্টিজ, মেথড, আরো যেগুলি আছে কনস্ট্রাক্টর যাই থাকে সেগুলি হচ্ছে টাইপ মেম্বার। এই টাইপ মেম্বারের ক্ষেত্রে আপনি 5টাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট টাইপস অ্যালাউজ অনলি ইন্টারনাল এন্ড পাবলিক। টাইপ বলতে কি বোঝায়? আপনার ক্লাস হইতে পারে, একটা ইন্টারফেস হতে পারে, ইনাম হতে পারে, ডেলিগেট হতে পারে, এগুলি হচ্ছে টাইপ। সো টাইপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র 2টা। সেই 2টা কি? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে পাবলিক। ইন্টারনাল আর পাবলিক। সো এটা একটু মনে রাখার বিষয় আছে, টাইপের ক্ষেত্রে আমরা 2টা ব্যবহার করতে পারবো। It is a compile time error to use private, protected and protected internal access modifier with types. আমরা যদি টাইপের ক্ষেত্রে অন্যগুলি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এরর আসবে, কম্পাইল টাইম এরর আসবে। এই কথাটা এগুলো বলতেছে। আচ্ছা, এটার এক্সাম্পল দেখাইলাম না, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি এক্সাম্পলটা। পিছনে রাখো, সমস্যা নাই, পরে তুলে রাখছি। তো এই হচ্ছে মোটামুটি অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ারটা বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ তো না? হ্যাঁ 5টা অ্যাক্সেস মডিফায়ার, কালকে যে ঝামেলা হয়েছিল আজকে জি 5টা অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার যে 5টা অ্যাক্সেস মডিফায়ার যে কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার না। আমি পার্সোনালি দেখছি যারা নতুন আছে তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিয়ার থাকে না, ইভেন যারা পুরনো আছে তারাও অনেকেই ক্লিয়ার। তো এই অ্যাক্সেস মডিফায়ারটা জানাটা খুবই ইম্পর্টেন্ট সি শার্পের ক্ষেত্রে। ইভেন আমি যতদূর জানি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে মোটামুটি থাকে, ডিফারেন্ট নেমে হতে পারে। আর এই যে মাহবুব ভাই যে কাজ করতেছে সুইফটে বা অবজেক্টিভ সি তে, সেখানে জি। অ্যাক্সেস মডিফায়ার তো আছে, সেম তো না কনসেপ্ট? জি 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 একই।
তো একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানলে বাকিগুলির কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তো আজকের জন্য তাইলে এইটুকুই। গতকালকে আমাদের একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমি চিন্তা করলাম আমাদের অনেক দেরিও হয়ে যাচ্ছে। আমাদের এটা মোটামুটি অনেক সময় কিন্তু লাগতেছে, আর ক্লাসগুলিও আমিও চেষ্টা করতেছি যাতে সি শার্পের ফুল কনসেপ্টটা আপনাদের দেয়া যায়। ফুল বলতে আসলে কোনো ট্রেনিং সেন্টারে বা এভাবে ক্লাসে পুরো সি শার্প শিখা ফেলা কখনো সম্ভব না, আর একটা স্ট্যান্ডার্ড মানে পর্যায়ে যাওয়া, যাতে করে আপনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মোটামুটি একটা ভালো অবস্থানে থাকেন।